যাই হোক, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা এই ম্যাথটা অবশ্যই আপনারা করে যাবেন। আমি এটার ফাইলটা আমি দিয়ে দিব না, এটাতে আমরা যদিও এই ফাইলটা বাইরে করছি, এটা দিয়ে দিব বলে। আপনারা নোট করছেন এই যে আমি যেটা করছি? কেউ? জি স্যার, করেছি স্যার। জি জি, তাহলে আপনি একটু গ্রুপে দিয়ে দিন। এই ম্যাথটা অবশ্যই আপনারা এক্সামের আগে আরেকবার করে যাবেন, এটা আর ওইটা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে ব্যাপারটা। আর ব্যাপারটেক্সের জন্য আপনাদের যেটা বলেছি যে অবশ্যই সীমার যে ওই যে কিটের ম্যাথ গুলো, ওই কিটের ম্যাথ গুলো একবার করবেন। আপনারা অ্যাসাইনমেন্ট দিয়েছেন অনেকে, দেখছি আমি, কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো যেমন এগুলো করছেন হচ্ছে সীমার বই থেকে, তাই না? স্যার বই মিলে না স্যার, আপনার বইয়ের সাথে আমাদের বইগুলো মিলছে না। তাহলে কোন পাবলিকেশনে কিনছেন? ফারহান কাপলান? ফারহান থেকে এনেছি স্যার। কাপলান আর কাপলানের? হ্যাঁ জি স্যার, আর হচ্ছে রয়্যালে নাই স্যার, এই বই নাকি নাই ওনাদের কাছে। ওভার আন্ডার প্রভিশনের ম্যাথ গুলো নাই? এগুলো ঠিক আছে, যে সমস্যা নাই, বিষয় না। সব বই নামাই শুরু চাই ক্লাসে থেকে। সীমার বইগুলো কি, আপনার সীমার বইগুলো সুন্দর, বুঝছেন? এগুলো মানে সহজে বোঝার মতো, কারণ এইটা পড়ে না। আচ্ছা, এই ম্যাথটা একটু করে, ঠিক আছে? আর কিটের ম্যাথ দিছিলাম, কিটের কিট কি পাইছিলেন আপনারা? স্যার কিটু পেয়েছি, কিন্তু হচ্ছে কিট স্যার ওই আপনার আপনার ইয়ের সাথে ম্যাথের সাথে মিলাতে পারছি না স্যার। মেলানোর প্রয়োজন নাই, মানে ট্যাক্সের ম্যাথ গুলো করে নেন তাহলে হবে। আর আশা করি আপনারা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকেন, আমাদের মানে পরীক্ষা পাশ করার জন্য বা এক্সামে আসার জন্য যেই আছে, আমরা যেই বললাম যে এই ম্যাথটা, আজকের ম্যাথটা আর হচ্ছে আপনার ওই যে 2026-এর যে ম্যাথটা, এটার কনসেপ্ট নিলেই আপনার আশা করি হয়ে যাবে, ঠিক আছে? আমি যে প্রসেস দেখাইছি যেভাবে ম্যাথ আসুক, ওই প্রসেসে নিয়ে আসবেন তাহলে হবে। দুই তিনটা মানে কিট তো হচ্ছে আপনার জাস্ট প্র্যাকটিসের জন্য, এবং একজনও আসে চলে আসে, সমস্যা নেই। আর এই যে আজকে যে এটা দিলাম, এটা ফটো দিলাম, এই ম্যাথটা তিনটা ম্যাথ করে দেবে এক্সামের আগে, তাহলেই আশা করি সমস্যা হবে। ঠিক আছে, সমস্যা নেই।
তাহলে আমরা আজকে করবো হচ্ছে IS 10 আপনারা ক্লাস তো বুঝতে পারতেছেন নাকি, না সমস্যা হচ্ছে? মহিতুল আলম বলেন, আপনারা রেসপন্স করেন যে ক্লাস বুঝতে পারতেছেন না? জি জি স্যার, জি স্যার, বুঝতে পারতেছি। স্যার কোশ্চেন ধরতে একটু টাইম লেগে যাচ্ছে স্যার। কোশ্চেন ওটা আস্তে আস্তে পারবেন আর কি, এটা প্র্যাকটিসের উপরে নির্ভর করবে। কিন্তু এখন তো একটা ইনিশিয়ালি তো বুঝতে পারেন যে এটা এই কোশ্চেন হইতে পারে, তাই না? জি স্যার, ম্যাথ গুলো বুঝতে পারছি স্যার। জি, এটাই আর কি। এটা আস্তে আস্তে যখন এখন প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে আমরা কোর্স শেষে দেখবেন যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই কোশ্চেনটাই যদি আপনাদের একটু করি, ওয়ার্ম আপ করাই, যে ধরেন এই যে প্রথম কোশ্চেনটা একটু অ্যান্সার দিয়ে, যে এই যে প্রথম কোশ্চেনটা এখানে দেওয়া আছে, এটা কোন মানে কোন চ্যাপ্টারের বলতে পারবেন? জাস্ট এই যে এতটুকু বললেন যে দা রুল শ্যাল ইউ এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আন্ডারটেক টু অ্যাড্রেস দিস কনসার্ন। এখানে কি কি মানে কোন চ্যাপ্টারের কোশ্চেনটা বলতে পারবেন? মহিতুল আলম? বা জুই? স্যার একটু সময় লাগবে, বলতে পারবো মনে হচ্ছে। তার সময় লাগবে? বন্ডের চ্যাপ্টার, জি, বন্ডের চ্যাপ্টার। না এটা তো বল নিচে, এই যে এটা স্যার এই না স্যার, এটা কি প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ইস্যুগুলো এইগুলা কিনা স্যার? না, এটা আমাদের যে চ্যাপ্টার, আপনাদের যে চ্যাপ্টার বলছিলাম, তো এই যে আমাদের চ্যাপ্টার গুলো, এই চ্যাপ্টার গুলো কোনটা? এটা তাহলে তো স্যার IS 10 এর মধ্যেই পড়বে স্যার, কারণ এটা IS 10 এর মধ্যে কিভাবে পড়বে? স্যার এটা হচ্ছে আমাদের ডিসিশন দিতে বলছে তো কোশ্চেনটাতে। এটা কি ডিসিশন নিতে বলছে দেখছেন? মানে আপনার কোশ্চেন ধরেই বুঝতে হবে যে এটা কোথা থেকে আসছে। এই যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলোর মধ্যে থেকে, বুঝছেন? এটা হচ্ছে আমরা যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, একটা চ্যাপ্টার আছে না, আমরা বলছিলাম প্রথম ক্লাসে, মনে আছে? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এটা ম্যানুয়ালের ফার্স্ট চ্যাপ্টার স্যার। জি জি জি, মানে সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার আর কি, যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, থিওরিটিক্যাল যে চ্যাপ্টারটা, এই যে দেওয়াই আছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, দেখছেন? বুঝতে পারছেন তো? এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, থিওরিটিক্যাল পার্ট। পরে এই যে এটা দেখে বুঝতে হবে যে এই যে বন্ড অ্যামোর্টাইজেশন, তাহলে এটা যখন আমরা পড়বো ধরতে পারবেন যে এই যে বন্ড, এটা হচ্ছে IS 9, সরি IFRS 9, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে এই যে এটা কি, প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, IS 7। দেন হচ্ছে আপনার স্যার রিলেটেড পার্টি ট্রানজাকশন আজকে পড়বে, IS 24। দেন হচ্ছে আপনার এটা কি বলছে, এই যে IFRS 8 এখানে বলে দিচ্ছে। দেন হচ্ছে আর্নিং পার শেয়ার অর্থাৎ EPS, IS 33, IS 37 এখানে বলছি। তারপর হচ্ছে আপনার এই যে এটা ডেফার্ড ট্যাক্স, কারেন্ট ট্যাক্স, এটা কোন IS? IS 12।
দেন হচ্ছে আপনার ট্রেডমার্ক I-38 ইনটেনজিবল অ্যাসেট, তারপর এটা কি লিজ IFRS 16, এগুলো প্র্যাকটিস করবেন, করাবো প্র্যাকটিস। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে কি কি, আমরা আজকে পড়বো আজকে আমাদের নেক্সট ক্লাসটা হবে 3টা থেকে, রাতে ক্লাস হবে না, আমার আবার আইসিএমএতে একটা প্রোগ্রাম আছে যাবো। IS-10, IS-12 এবং হচ্ছে IFRS 8, আজকে আমরা 3টা IS and IFRS সম্পর্কে জানবো। তো 3টা IS and IFRS সম্পর্কে যদি জানতে চাই তো নোট করে নেন। 1 নাম্বার আমরা জানবো হচ্ছে IS-10, দেন হচ্ছে আমরা জানবো হচ্ছে IS-24, আরেকটা জানবো হচ্ছে আপনার IFRS 8। এই 3টাই আপনারা সিমার F1 এ পাবেন, সিমার F1 এ পাবেন, ঠিক আছে। আরেকটা জিনিস আপনাদের বলি যে আপনাদের যদি ডেফার্ড ট্যাক্সের ম্যাথ আসে, ডেফার্ড ট্যাক্সের ম্যাথ আসলে কিন্তু আপনাকে অ্যাটেম্প করতেই হবে। যদি আপনি অ্যাটেম্প না করেন, এটা যদি অ্যাটেম্প না করে যে অন্য সবগুলো আপনি ভালো করে দিয়ে আসেন, আপনি কিন্তু পাস করতে পারবেন না, বুঝতে পারছেন। ডেফার্ড ট্যাক্স এগুলোকে আপনার পাশের ডিটারমিনেন্ট হিসেবে ধরে যে আপনার ডেফার্ড ট্যাক্সের ম্যাথটা সে অ্যাটেম্প করছে কিনা। যদি আপনি না করতে করে আসতে পারেন, সেক্ষেত্রে আপনি পাস করতে পারবেন না। যেহেতু পাস করতে পারবেন না, সেহেতু এগুলো আপনার কি আসলে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, আপনার ভালো করে জানতে হবে। যার কারণে আমি ফার্স্টে হচ্ছে আপনার পেপার টেস্টটা আমি ধরছি, ঠিক আছে। তো এটাই আপনারা এটার উপর চর্চা করতে থাকেন। এটা কোনোভাবেই মানে সব মিস হয়ে যাবে, এই ডেফার্ড ট্যাক্স কারেন্ট ট্যাক্সের মানে কোশ্চেন আসলে ছাড়াই যাবে না, ছেড়ে আসলেন মনে করবেন যে আপনার পাস আর হবে না। তারপরে এবার যান, সেটা হচ্ছে আপনার IS-10, IS-24, হচ্ছে আপনার IFRS 8, IS-10 সরি। তো IS-10 এটা কি বলছে? IS-10 বলছে হচ্ছে আপনার ইভেন্টস আফটার রিপোর্টিং, ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ড। তো ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ডটা কি? সেটা হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে ধরেন আপনার 31 ডিসেম্বরে শেষ হয়েছে, এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার, যার হচ্ছে আপনি অডিট করালেন। তো অডিট করে আপনার এফএস অথরাইজেশন করাবেন, হচ্ছে আপনার 31 মার্চে, এবং এটা আপনি বোর্ডে প্রেজেন্ট করবেন, অর্থাৎ AGM এ প্রেজেন্ট করবেন হচ্ছে আপনার ধরেন 14-15 দিনের মধ্যে, ধরেন আপনার 12 এপ্রিল। এটা হচ্ছে আপনার মানে একটা এফএস এর মানে বিভিন্ন ডাইমেনশন বা বলতে পারেন মাইলস্টোন। তো এই যে পিরিয়ডটা, এই যে এতটুকু পিরিয়ড, এই যে 3 মাসের পিরিয়ড, 3 মান্থ, এই যে 3 মাসের যে একটা পিরিয়ড এখানে আছে, 3 মাসে অডিট করতেছে, মানে মূল কথা হচ্ছে যে তারিখে বোর্ড মিটিং এ আপনার অথরাইজেশন করা হয়, বোর্ড মিটিং এ আপনার অথরাইজেশনটা করা হয়, তার পূর্বের সময়টাকে বলা হয় হচ্ছে আপনার ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ড। ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ড, এই টাইমের মধ্যে যদি কোনো ধরনের ঘটনা ঘটে, যেটা হচ্ছে আপনার 31 ডিসেম্বরের আগে, অর্থাৎ আপনার 1 জানুয়ারি টু 31 ডিসেম্বর, এই ডিসেম্বরের মধ্যে কোনো একটা ঘটনা ঘটছিল, যেটার আপনার ফাইনাল রেজাল্ট আপনি পাইছেন হচ্ছে এই 3 মাসের মধ্যে, এই সময়ের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ একটা ঘটনা ঘটছিল, অর্থাৎ মানে মোট কথা হচ্ছে একটা এভিডেন্স আছে যে প্রিভিয়াস একটা ঘটনা ঘটছে,
তো এই ইভেন্টের রেজাল্টটা বা সেটেলমেন্টটা হয়েছে হচ্ছে আপনার এই টাইমের মধ্যে, এই ইভেন্টস আপনার রিপোর্টিং টাইমের মধ্যে। তো সেক্ষেত্রে আপনি ওই ট্রানজাকশনটা আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন 31 ডিসেম্বরে। যেমন আমি একটা এক্সাম্পল বলি, যে আপনার একটা ধরেন কি হয়েছে, কোন একটা লিগাল ক্লেম হচ্ছে 5 লাখ টাকা। তো ধরেন আপনার 31 ডিসেম্বরে অর্থাৎ 1 ডিসেম্বরে হচ্ছে আপনার মামলা হয়েছে, কেস হয়েছে। তো কেস হয়েছে, আপনি জানেন না তো এটা রেজাল্টটা কি এখনো। তো 31 ডিসেম্বর গেল, কিন্তু ধরেন আপনার 1 ফেব্রুয়ারিতে যে আপনার এটা সেটেলমেন্ট হয়েছে যে আপনাকে এই টাকাটা দিতে হবে। ঠিক আছে, আপনি সেটেলমেন্ট হয়ে গেল যে, বা আপনি শিওর হয়ে গেছেন যে এই টাকাটা আপনার দিতে হবে, মানে কেসে হেরে গেছেন। তখন যে আপনি কি করতে পারবেন, তখন এই যে 31 ডিসেম্বরের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টে এসে এটাকে প্রভিশন করতে পারবেন, মানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তাহলে আপনার কি দিবেন, যে পেনাল্টি এক্সপেন্স ডেবিট বা লিগাল এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে আপনার প্রভিশন ক্রেডিট। এটা হচ্ছে মূল কথা। যদি এটা ঘটতো হচ্ছে আপনার এই সময়ে, যে আপনার বোর্ড মিটিং আপনি অথরাইজ করে ফেলছেন, কিন্তু আপনার ঘটনাটা ঘটে গেছে, মানে আপনার এটার সিউরিটি পাইছেন হচ্ছে আপনার 1 এপ্রিল, তখন আর এই সুযোগ নাই। ঠিক আছে, তখন ওই পরের বছরে অ্যাডজাস্টমেন্ট হইতো, এখন আর এই বছরের অ্যাডজাস্টমেন্ট হবে না। ঠিক আছে, এই হচ্ছে মূলত আইএস 10 এর কথা বলে। তো আইএস 10 এ আইডেন্টিফাই করছে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার অ্যাডজাস্টিং ইভেন্টস, আর হচ্ছে আপনার নন অ্যাডজাস্টিং ইভেন্টস। অ্যাডজাস্টিং ইভেন্টস এবং নন অ্যাডজাস্টিং ইভেন্টস গুলো কি কি, এগুলোর জন্য আপনাকে একটা আমি ফাইল দিছি, তারা ওপেন করেন। হচ্ছে এটা মেয়েখানেও পাবেন, সিমার বইতেও পাবেন। তাকে ফাইলটা দিতে হচ্ছে এই যে এটা। এই যে এটা। এখানে আপনার সুন্দর করে দেওয়া আছে যে কোন কোনগুলো হচ্ছে আপনার অ্যাডজাস্টিং ইভেন্টস, কোনগুলো হচ্ছে আপনার নন অ্যাডজাস্টিং ইভেন্টস। সিমার বইতেও দেওয়া আছে। তাহলে এখানে দেখেন যে আপনার এটা পরে একটু ওপেন করি, আমরা এটা একটু দেখি। অ্যাডজাস্টিং ইভেন্ট গুলো কি কি, এখানে যেমন আপনার এভিডেন্স যদি থাকে যে ইনভেন্টরি ইজ ইনকারেক্টলি ভ্যালু, অর্থাৎ আপনার ইনভেন্টরি যেটা করছেন
ওটা আপনার ভ্যালুয়েশনটা ঠিক হয় নাই, এটা যখন অডিটে এসে ধরা খাইছে তখন এটা আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। ঠিক আছে, দেন হচ্ছে আপনার এভিডেন্স দ্যাট কাস্টমার হ্যাজ গন ইনটু লিকুইডেশন, অর্থাৎ কাস্টমার যদি আপনার মানে ব্যাংক্রাফট হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওইটা আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রাখবেন না, ওই অ্যাকাউন্ট রিসিভেবলটা আপনি কি করে ফেলবেন, আপনার অ্যাডজাস্টমেন্ট করে ফেলবেন। যেমন আপনার এখানে যদি একটা এক্সাম্পল ধরি যে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল কি হয়েছে যে আপনার 1 ডিসেম্বরে আপনি একটা সেল করছেন, কারণ আপনার সেল করছেন হচ্ছে 50,000 টাকা, তো এটা বাকিতে, তো অ্যাকাউন্ট রিসিভেবল আপনি 50,000 টাকা 31 ডিসেম্বরে দেখাচ্ছেন। ঠিক আছে, এটা আছে। পরবর্তীতে ওই টাইমের মধ্যে অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 31 যে মার্চ পর্যন্ত আমরা যে বললাম, এই টাইমের মধ্যে কি হয়েছে, এই কাস্টমার আপনি শিওর হয়ে গেছেন যে আর আপনাকে টাকা দিতে পারবেন না। তো যেহেতু দিতে পারবে না, তো ওকে তো আর আমার পরের বছরে ক্যারি ফরওয়ার্ড করে লাভ নেই, আমি তো জানতেছি ওরা পারবে না, তো যার কারণে এটা আমি কি করে ফেলবো, অ্যাডজাস্ট করে ফেলবো যে না ব্যাড ডেট। ঠিক আছে, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করবো হচ্ছে কি 31 ডিসেম্বর অ্যাডজাস্টমেন্ট দিয়ে, মানে ওকে আর আমরা সামনের বছর টানবো না। ঠিক আছে, এই হচ্ছে মূল ব্যাপার। তারপরে কি আছে যে আপনার ডিস্ট্রাকশন অফ এন অ্যাসেট বাই ফায়ার অর ফ্লাড আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, অর্থাৎ আপনার অ্যাসেট যদি আপনার ডিস্ট্রাকশন ধ্বংস হয়ে যায় মানে ফায়ার বা ফ্লাডে, তো সেক্ষেত্রে আপনার ওইটা আর টানবেন না, ওখানে আপনার 31 ডিসেম্বরে আপনি এটা কি করে ফেলবেন, অ্যাডজাস্ট করে ফেলবেন। অ্যানাউন্সমেন্ট অফ এ প্লান্ট ফর রিস্ট্রাকশন, ও সরি এটা হচ্ছে আপনার কোথায় আছে, এই যে এখানে আসছিলাম এটা। দেন হচ্ছে আপনার কমপ্লিশন ও এভিডেন্স অফ ফ্রড অর এরর, অর্থাৎ আপনার ফ্রড এবং এরর যদি ধরা পড়ে তো সেক্ষেত্রে আপনি এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। দেন হচ্ছে কমপ্লিশন অফ কোর্ট কেস, অর্থাৎ আপনার কোর্টের কেস আপনার সেটেলমেন্ট হয়ে গেছে, এটা আমি প্রথম একজন বলেছি, তো সেক্ষেত্রে ওইটা আপনি অ্যাডজাস্টমেন্ট করে দিবেন। ইন্স্যুরেন্স ক্লেম যদি হয় সেটা অ্যাডজাস্টমেন্ট করে দিবেন। দেন হচ্ছে আমার এখানে কি আছে, ডিটারমিনেশন আফটার দ্য ইয়ার এন্ড অফ দ্য সেল অর পারচেস প্রাইস অফ দ্য অ্যাসেট সোল্ড অর পারচেস বিফোর ইয়ার এন্ড, অর্থাৎ আপনার এটা কি হয়েছে যে আপনি আগে থেকে ডিটারমাইন করে দিচ্ছেন যে আপনার পরের বছরে বা এর আগে আপনি সেল করে দিবেন। ঠিক আছে, এটা মানে ডিটারমাইন, তো পরবর্তীতে সেল করে দিলেন, তো এটা মানে ই করে ফেলবেন, মানে অ্যাডজাস্টমেন্ট করে ফেলবেন। তাহলে এই জিনিসটা আপনার মুখস্থ রাখতে হবে, এটা এগুলো মুখস্থের বিষয় যে আপনার ইনভেন্টরি এবং সহজভাবে ইনভেন্টরি কাস্টমার অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল এবং সহজভাবে চিন্তা করেন যে আপনার, আমি সহজ করে দিই, একটা হচ্ছে আপনার ইনভেন্টরি যদি কিছু থাকে সেটা আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন। 2 নাম্বার হচ্ছে আপনার কাস্টমার বা অ্যাকাউন্ট রিসিভেবল। 3 নাম্বার হচ্ছে আপনার ফ্রড এন্ড এরর, আর হচ্ছে আপনার কোর্ট মানে কেস, যে কোনো কেস অথবা ইন্স্যুরেন্স ক্লেম। এই কয়টা জিনিস ক্যাটাগরির মধ্যে যদি থাকে সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন। আর নন অ্যাডজাস্টিং ইভেন্টের মধ্যে কি আছে, নন অ্যাডজাস্টিং ইভেন্টের মধ্যে হচ্ছে আপনার মানে আপনি ওই আফটার রিপোর্টিং পিরিয়ডের মধ্যে আপনি অ্যাকুইজিশন করলেন, সেক্ষেত্রে ওটা আর দরকার নেই, অ্যাকুইজিশন করলেন। তারপর হচ্ছে আপনার শেয়ার প্রাইস বাড়ছে কমছে, মানে ইনক্রিজ করছে বা বাড়ছে, এটা এটা ওই আগের বছর অ্যাডজাস্টমেন্টে যাবে না। 2 নাম্বার হচ্ছে আপনার মানে আপনার প্লান্ট বা অ্যাসেট বা ডিস্ট্রাকশন হয়ে গেছে মানে ধ্বংস হয়ে গেছে, তো সেটা আপনার আগের বছরে যাবে না। কেন যাবে না, কারণ এটা তো 31 ডিসেম্বরে আমি এটার বেনিফিট নিচ্ছি, ঠিক না, এটার বেনিফিট তো 31 ডিসেম্বর পর্যন্ত ছিল, তো এই জন্য আর মানে এর পরবর্তী আমি ধরেন ফেব্রুয়ারি মাসে যদি এটা ফায়ারে ধ্বংস হয়ে যায়, তো জানুয়ারি মাস পর্যন্ত তো এটা বেনিফিট আমি নিচ্ছি। ঠিক আছে, তার কারণে এটা আমি ওই অ্যাডজাস্টিং ইভেন্ট নিব না, এটা যখন হচ্ছে তখনই আমরা এটা অ্যাডজাস্ট করি। দেন হচ্ছে আপনার অ্যানাউন্সমেন্ট, যে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট যদি করেন সেক্ষেত্রে ওইটা অ্যাডজাস্টিংয়ে যাবে না, এটা নন অ্যাডজাস্টিং ইভেন্ট হিসেবে থাকবে। তারপর হচ্ছে এখানে কি আছে চেঞ্জেস, তারপর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ট্যাক্স রেট যদি চেঞ্জ হয়, যে আপনি প্রভিশন করছেন 27% রেটে, তো পরবর্তীতে দেখতেছেন 30% হয়ে গেছে, তো এটা আগের বছর, এটা আগের বছরই থাকবে। ঠিক আছে, এটা চেঞ্জ হবে না। তারপর হচ্ছে স্ট্রাইক অর আদার লেবার ডিসপিউট যদি থাকে সেক্ষেত্রে আপনার এটা নন অ্যাডজাস্টিং ইভেন্ট। তো এগুলো আপনারা মনে রাখবেন, মুখস্থ রাখবেন, তাহলে হবে। আর ডিসক্লোজারের ব্যাপার আছে, সেটা হচ্ছে নন অ্যাডজাস্টিং ইভেন্ট গুলো আপনার ডিসক্লোজার করতে হয়। এই যে নন অ্যাডজাস্টিং ইভেন্ট গুলো আপনার যেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল মানে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আপনি ডিসক্লোজ করবেন।
নোটসে ডিসক্লোজ করে দিবেন যদি আপনার ম্যাটেরিয়াল পাই, আদারওয়াইজ কিছু করা লাগবে না। তারপর হচ্ছে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আপনার উইং কনসার্ট থ্রেড যদি থাকে, যে ধরেন আপনার অডিটর আসলো, অডিটর বুঝতে পারলেন যে আপনার উইং কনসার্ট থ্রেড আছে, তো সেটা আপনি নোটসে ডিসক্লোজ করবেন, ঠিক আছে। আরেকটা বিষয় ডিভিডেন্ড, ডিভিডেন্ড যদি ডিক্লারেশন হয়, তো ডিভিডেন্ড ডিক্লারেশনটা আপনি নোটসে ডিসক্লোজ করবেন, এটা আগের বছর আসবে না। এই হচ্ছে আপনার পুরো স্টেপ। আপনারা বুঝছেন সবাই? রাকিবুল হাসান বুঝছেন? আমি অবশ্যই কি জানেন, বাড়িতে থাকলে আমার ভাষা আঞ্চলিক আসে, এই কারণে বলতেছেন, নারায়ণগঞ্জে থাকি তো। আমার কাছে ওই যে একজন আসছিল, আমার এক ছাত্র নারায়ণগঞ্জ আসছে, ও নারায়ণগঞ্জের, একজন নারায়ণগঞ্জের, বুঝছেন? জুই, মাকসুদা বেগম, খায়রুল আলম, মুহিতুল আলম, জি স্যার, বুঝছেন? স্যার বুঝতে পারছি স্যার। কি বুঝছেন বলেন তো? কি বুঝতে স্যার পেরেছেন স্যার বলেন তো? আমি শুধু কোন ইভেন্টস গুলো অ্যাডজাস্ট করতে হবে আর কোনগুলো নন অ্যাডজাস্টেবল যেগুলি সেগুলি একটু মানে পয়েন্ট গুলো একটু ধরতে পেরেছি আর কি। বাকিটা তো স্যার বুঝে বলতে পারবো না। আচ্ছা বুঝছি, পয়েন্ট ধরতে পারলে স্যার একটা কোশ্চেন ছিল একটু। বলেন। ইনভেন্টরি যে ভ্যালুয়েশন, এই ভ্যালুয়েশনে কাট অফ ডেট তো 31 ডিসেম্বর, মানে তার ভিতরে যে আমার আগে ভুল হয়েছিল সেটাকে আমি কারেকশন করবো, কিন্তু 31 ডিসেম্বরের পরেরটা তো আর কারেকশন করবো না। না 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 না, মানে আগেরটা ধরেন আপনি ক্যারিং ভ্যালুতে ভুল করছেন, বা আপনি ভ্যালুয়েশনে ভুল করছেন, তো এগুলো আপনি অ্যাডজাস্ট করবেন। আর ব্যাড ডেট যেটা, সেটা হচ্ছে সেল হয়েছে 31 ডিসেম্বরের আগে, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা ব্যাড ডেট, সেটাকে আমি ব্যাড ডেট ডিক্লেয়ার করলাম, এই তো স্যার। বুঝলে তো আলহামদুলিল্লাহ ভালো। তা আপনাদের সাথে ক্লাস করে মজা হচ্ছে, আপনার আইসিএবি তো বললেই বোঝেন আর কি। আচ্ছা এখানে একটা ই আছে, এখানে কি বলছে যে আপনার শর্টলি, মানে খুব দ্রুত, মানে খুব কাছেই, আফটার দ্য রিপোর্টিং ডেটের পরে, কি বলছে, 31 ডিসেম্বর, এ মেজর ক্রেডিট কাস্টমার অফ এ কোম্পানি ওয়েন্ট ইনটু লিকুইডেশন, অর্থাৎ মানে ব্যাংক্রাফট হয়ে যাবে, মানে লিকুইডেশন মানে বন্ধ করে ফেলবে আর কি প্রতিষ্ঠান, then it is expected that little or none of $12,000 debt will be recoverable, আর 10,000 of debt related to sales made before the year end। কি বলছে যে আপনার ইন দা 2010 financial statement, the whole of the debt has been written off, but one of the director has pointed out that as the liquidation is an uh, even after the reporting date, the debt should not have been written off but disclosed made by a note। বলেন তো এটা কি হবে, যে আপনার ফাইন্যান্স ডাইরেক্টর কি কারেক্ট কিনা?
কারেক্ট হবে কেন? আপনার কি বলছে যে আপনার লিকুইডেশন অফ দ্য কাস্টমার ট্রিটমেন্ট অ্যাডজাস্টিং ইভেন্ট only 10,000 data existed in the reporting date are under RS 10. Only the existing date should be written off in Ethos. The remaining 2,000 did not exist at the reporting date and should be written off 2021 financial statement. ঠিক আছে, অর্থাৎ এই বছর আপনার 10,000 টাকা আপনি অবশ্যই ব্যাড ডেটেই করবেন, 2,000 টাকা হচ্ছে পরবর্তী বছরে যাবে, কি বলছে আর কি। কারণ এটা হচ্ছে আপনার 10,000 টাকা যেহেতু আপনার আগের বছরে রিলেটেড, 2000 টোটাল হচ্ছে আপনার 12,000 টাকা। ঠিক আছে, টোটাল 12,000 টাকা, তার মধ্যে হচ্ছে 10,000 টাকা হচ্ছে আপনার 2010-এর, আর হচ্ছে আপনার 2,000 টাকা হচ্ছে আপনার 2011। তো আপনি জানছেন হচ্ছে ধরেন আপনার আফটার দ্য ইভেন্ট ডেট, রিপোর্টিং ডেটে মানে তাদের রিপোর্টিং ডেটে জানতেছেন যে সে লিকুইডেশনে যাবে, তাহলে 2010-এর টাকাটা আপনি রিকভার করতে পারবেন। তো যেহেতু করতে পারবেন না, এটা কি 2010-ই আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন, 10-এ আমি অ্যাডজাস্টমেন্ট করবেন। আর 2,000 টাকাটা ওই সময় যখন আপনার জানতেছেন যে যখন ই হয়েছে ওইটাই হচ্ছে আপনি ওই বছর 2021-এর বুকসে আপনি করবেন। বুঝতে পারছেন? আবার একটু বলেন। এটা একটু বুঝাই দেন তো মহিতুল আলম। স্যার আমি ফুল ক্লিয়ার না জি, স্যার, আমি ফুল ক্লিয়ার হতে পারিনি। ক্লিয়ার হতে পারেননি? এটা কে বুঝছেন বলেন তো, কেউ বুঝেন নাই? ধরেন এটা বলছে যে আপনার আপনি সেলস করছেন 2010-এ, কত টাকা সেলস করছেন? আপনার 10,000 টাকা। আর 2011-তে সেলস করছেন হচ্ছে 2,000 টাকা। টোটাল তার কাছে সেলস করছেন হচ্ছে 12,000 টাকা। ঠিক আছে, এখন 2010-এ 31 ডিসেম্বর তার অ্যাকাউন্ট রিসিভেবল কত? 10,000 টাকা। আর 2011-র ধরেন আপনার এই ঘটনাটা ঘটছে হচ্ছে ধরেন ফেব্রুয়ারিতে, তো 1 ফেব্রুয়ারি হচ্ছে আপনার 2,000 টাকা, এই টাকাটা মানে সেলস হয়েছে। তো আপনার এইটার অডিট চলতেছে ধরেন আপনার 31 মার্চ পর্যন্ত, তো 31 মার্চ পর্যন্ত অডিট চলতেছে। এর মধ্যে ধরেন 28 ফেব্রুয়ারি জানতেছেন যে এই কাস্টমারটা, অর্থাৎ এই যে অ্যাকাউন্ট রিসিভেবলটা, এটা সে লিকুইডেশন করবে, মানে আর ব্যবসা উঠায় ফেলবে। ঠিক আছে, তার সলভেন্সি নাই, আপনাকে এই টাকাটা দিতে পারবে না। তখন কি করবে? তখন এই যে টাকাটা, এই যে আগের 10,000 টাকা, এটা তো ঘটছে কবে? 28 ফেব্রুয়ারি, অর্থাৎ 31 মার্চের আগে, ইভেন্টস আপনার রিপোর্টিং এর মধ্যে। তার মানে হচ্ছে আপনার পরবর্তীতে এটা এই 31 ডিসেম্বরে আপনি এটা অ্যাডজাস্টমেন্ট করে ফেলবেন। এটা হচ্ছে কি একটা অ্যাডজাস্টিং ইভেন্ট। অ্যাডজাস্টিং ইভেন্ট কত করবেন? ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, এই যে 10,000 টাকা করবেন, যেহেতু 10,000 টাকা হচ্ছে আপনার 2010-এর সাথে রিলেটেড, 10,000 টাকা করে। আর হচ্ছে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হচ্ছে 10,000 টাকা, তাহলে এটা গেল। আর এই যে এটা তো ঘটছে, এটা তো আর আপনার সেল 2010-এ হয় নাই, এটা হয়েছে হচ্ছে 2011-তে। এই যে 2000 টাকা, তো এটার অ্যাডজাস্টমেন্ট 2011-তে হবে। 28 ফেব্রুয়ারিতে ঘটছে জানেন, তো 28 ফেব্রুয়ারিতে ব্যান্ডেড দিয়ে দেবে অ্যাকাউন্ট রিসিভেবল দেবে। এবার ক্লিয়ার হয়েছেন? জি স্যার, জি ক্লিয়ার স্যার, ক্লিয়ার হচ্ছে। বুঝছেন? আর ক্লিয়ার থাকেন না আপনারা। আর কি আছে? জুই বুঝছেন? খায়রুল আলম? জি স্যার। মাকসুদা বেগম বুঝতে পারছেন? আছেন আপনি? জি আছে। আপনি একটু বুঝায় বলেন তো।
আমরা যে অ্যাকাউন্টিং ইয়ারে অডিট করব সেই অ্যাকাউন্টিং ইয়ারে যদি কোনো ভ্যালু যদি দেখা যায় যে পাওয়া যাবে না, তখন আমরা ওই অ্যাকাউন্টিং ইয়ারের পরে ওই অ্যামাউন্টই অ্যাডজাস্টিং এন্ট্রি করব। কোন ইয়ারে একটা আমরা যদি 2010 সালে যদি কোনো অ্যাকাউন্টিং ইয়ারে অডিট করা হয়, অডিট করার পর দেখা গেল যে সেখান থেকে আমরা একটা অ্যামাউন্ট পাবো না, তখন অডিট করার পরের ফ্যাক্টর না, মানে জানতেছেন যে পাবেন। জানতেছি পাবো না, তখন ওই 10,000 টাকা আমরা করবো, ওই যে অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে ওইটা আমাদের অ্যাকাউন্ট থেকে বাদ দিয়ে দিব। জি। আর আর এই যে 2,000 টাকাটা? আর 2,000 টাকাটা ওই অ্যাকাউন্টে থাকবে, এটা তো পরের বছরের সাথে। জি জি, এইটাই। ঠিক আছে। তাহলে আমরা আইস্টেন বুঝলাম। আইস্টেনের জন্য আপনাদের বেস্ট হবে হচ্ছে এটা পড়া, ঠিক আছে? এই যে একটা দিছি, আপনাদের ফাইল দিছি, ফাইলেও সব আছে। আইস্টেন সহজ, আইস্টেন প্রচুর কিছু না। এই যে এটা একটু আপনারা পড়ে নেবেন, খুব সুন্দর করে দেওয়া আছে। কয় পেজ? মাত্র 2 পেজ। মানে একটু একবার পড়লে হবে, সেগুলো আমি যা বলছি ওইটাই আছে, একটু গোছানো। প্রিভিয়াস ইয়ারে আসছে কিনা কোশ্চেন দেখি। মে 26-এ আসছে। আচ্ছা, মে 26-এ যদি আসে কি কোশ্চেন আসছে একটু দেখি। মে 26। আচ্ছা, আপনারা আমাকে একটা হেল্প করেন, যে যতগুলো কোশ্চেন আছে আমার একটু কোশ্চেন গুলো একটু দিয়ে এবার তো মে 26 আসবে, এখানে একদমই হয়নি। এই যে এখন এটা কোশ্চেন কোথায় পাইছেন? মে 26 মাকসুদা? স্যার আসছে, স্যার মে 26-এ আসছে, কোশ্চেন নাম্বার 4-এর বি নাম্বার স্যার। না মানে এখানে তো অনলাইনে পাচ্ছি না, মানে এই যে। স্যার আমি এক্সাম দিয়েছি তো, আমার কাছে হার্ড কপিটাই ও আছে স্যার। একটু দেন তো, আছে আপনার কাছে? এই কারণে একটা ফটো দেন। কত নম্বর প্রশ্ন? 6 নম্বর। ও, হয়তো না। পুরো কোশ্চেনটা দেন। ও 4-এর পি, সরি, 4-এর পি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4-এর বিতে কি আসছে?
কি হচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা আমরা কি করি যে ইভেন্টস, দুইটা ইভেন্টস আছে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 31 ডিসেম্বর মেইন, এটা হচ্ছে আপনার অ্যাপ্রুভ ইস্যু দ্য অথরিটি দ্য বোর্ড অফ ডাইরেক্টর 6 মার্চ, ঠিক আছে, অথরাইজেশনের জন্য। However, the financial statement were not presented to the shareholders meeting until 27 মার্চ, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটা করি যে ইভেন্টস আপনার রিপোর্টিংটা আপনাদের এটা দিয়ে বুঝাই দিই যে 31 ডিসেম্বর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ, দেন হচ্ছে আপনার 6 মার্চ হচ্ছে আপনার অথরাইজেশনের জন্য গেছে, আর 27 মার্চ হচ্ছে আপনার এজিএম এখনো যায়নি, ঠিক আছে। তো আপনার ইভেন্টস আপনার রিপোর্টিং হচ্ছে এতটুকু অথরাইজ পর্যন্ত, ঠিক আছে, বোর্ড অফ ডাইরেক্টরের অথরাইজড, এটা না। তারপরে যাই যে কনসিডার দ্য ফলোইং ইভেন্টস অ্যাডজাস্টিং ইভেন্ট অ্যাকর্ডিং টু আইনস্টাইন ইভেন্টস অফ দ্য রিপোর্টিং পিরিয়ড, প্রোভাইড এ ব্রিফ এক্সপ্লেনেশন টু এভার ইউর অ্যান্সার। আচ্ছা অ্যান্সার কি বলছে যে আপনার অন 18 ফেব্রুয়ারি অর্থাৎ 18ই ফেব্রুয়ারি, অবশ্যই এটা ওই পিরিয়ডের মধ্যেই ঘটছে, দ্য গভর্নমেন্ট অ্যানাউন্সেস এ retrospective increase in tax rate applicable to year ending 31st December 2025। এটা যেটা হয়েছে সেটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ ইনক্রিজ করছে ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল। তো আমরা এখানে পড়ছিলাম যে আপনার ট্যাক্সের যে রেটটা, এই যে এখানে পড়ছি যে চেঞ্জেস ইন ট্যাক্সেশন অর এক্সচেঞ্জ রেট আফটার রিপোর্টিং ডেট, এটা যদি হয় সেক্ষেত্রে আপনার ওইটা কি হবে না, অ্যাডজাস্টিং ইভেন্ট হবে না। বুঝতে পারছেন? তো প্রথম কথা হচ্ছে ট্যাক্সের যে রেট চেঞ্জ হয়, ট্যাক্সের রেট চেঞ্জ হলে আপনার এটা অ্যাডজাস্টিং ইভেন্ট হয় না, এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু এখানে যে বলছে যে রেট্রোস্পেক্টিভ ইনক্রিজ মানে হচ্ছে আপনার আগের বছরের যে রেটটা সেটা চেঞ্জ হয়, বুঝতে পারছেন? রেট্রোস্পেক্টিভ মানে হচ্ছে আপনার ধরেন 2021 সালে ট্যাক্সের রেটটা চেঞ্জ হয়েছে, তাহলে 2021 থাকবে না, 2020-এর যেই ফাইন্যান্সিয়াল ইয়ার ইনকামটা ওইটা অনুযায়ী হবে। তাহলে এটা হবে কি আপনার একটা অ্যাডজাস্টিং ইভেন্ট এই রেট্রোস্পেক্টিভের কারণে। কেন রেট্রোস্পেক্টিভের কারণে সেটা হচ্ছে আপনার আমরা আগের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে মানে ইনকাম এর উপরে যে ট্যাক্সের যে প্রভিশনটা করব, এই প্রভিশনটা করব হচ্ছে কি পরের যে রেটের অনুযায়ী, বুঝতে পারছেন? তো যেহেতু রেট্রোস্পেক্টিভ, তো পরের রেট অনুযায়ী যেহেতু করব, তো সেহেতু আমি ওখানে গিয়ে কি করব, অ্যাডজাস্ট করব, কারণ এটা একটা ইভেন্টস ওখানে আছে, মানে এভিডেন্স আছে। কোথায় আছে? ওই ট্যাক্সের মানে যে এস্টিমেশনটা, ঠিক আছে, এটা হচ্ছে ট্যাক্স এস্টিমেশনে আপনার যে এভিডেন্স আছে কি প্রফিট অর লস, ঠিক আছে। তো এটা একটা এভিডেন্স আছে, যেহেতু আমার ওই পূর্বের যে ইটা আছে নেট প্রফিট আছে, নেট প্রফিটের উপরে যেই বর্তমান যে রেটটা, এই রেটটা কার্যকর হবে, যেহেতু রেট্রোস্পেক্টিভ না থাকলে আপনার এটা হতো না, ঠিক আছে। এইভাবে একটা এক্সপ্লেনেশন দিয়ে আসবে, এই হচ্ছে এটা স্যার। দেন হচ্ছে পরেরটা কি বলছে, ফ্রড ওয়াজ ডিসকভার্ড। তো ফ্রড হলে তো আমি এখানে বলেই দিচ্ছি, ফ্রড হলে হচ্ছে আপনার এটা অ্যাডজাস্টিং ইভেন্ট। ফ্রড, এই যে ফ্রড, এভিডেন্স অফ ফ্রড অর এরর, এটা যদি হয় সেক্ষেত্রে এটা কি আপনার অ্যাডজাস্টিং ইভেন্ট। কিন্তু এখন দেখতে হবে এটা আসলে আপনারা মানে ডেটটা দেখতে হবে, ডেটটা দেখি যে কবে এটা ফ্রডটা ঘটছে, যে 19শে মার্চ। আচ্ছা 19শে মার্চ যদি ঘটে, এটা কি অ্যাডজাস্টিং ইভেন্ট হবে বা ইভেন্ট আপনার রিপোর্টিং হবে? হবে না। হবে না, ঠিক আছে, এটা হবে না। এটা বলবেন যে এটা অ্যাডজাস্টিং ইভেন্ট, কিন্তু এটা
ইভেন্টস আপনার রিপোর্টিং এর মধ্যে অকার্ড হয় নাই বা ইনকার্ড হয় নাই, যার কারণে এটা অ্যাডজাস্টমেন্ট আগের বছরে পড়বে না। এটা মানে এই ঘটনাটা হচ্ছে আফটার দা রিপোর্টিং পিরিয়ডের ব্যাপার, ঠিক আছে, মানে এটা ওই পিরিয়ডের মধ্যে পড়ে নাই, তাহলে এটা কিছুই হবে না। আর এটা বলেন যে রেট্রোস্পেক্টিভ বিধায় হচ্ছে এটা হবে, আর যদি রেট্রোস্পেক্টিভ না হতো তাহলে হতো না। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন? স্যার এই টাইপের কোশ্চেন গুলোর আনসার কি আমরা যেভাবে বুঝছি ওভাবে দিলে হবে, নাকি বইয়ের কোনো ল্যাঙ্গুয়েজ ছাড়া আমাদের নাম্বার দিবে? কোনো বইয়ের ল্যাঙ্গুয়েজ দেওয়া লাগবে না, কোনো বইয়ের ল্যাঙ্গুয়েজ দেওয়া লাগবে না। আপনি ওই যে আমরা যে লিস্টটা পড়লাম ওই লিস্টের মধ্যে যদি এটা থাকে আপনি বলে দিবেন এটা অ্যাডজাস্টিং ইভেন্ট, কেন অ্যাডজাস্টিং ইভেন্ট একটু বলে দিলেই হবে। এটা নন মানে এটা বলবেন যে এটা অ্যাডজাস্টিং ইভেন্ট হয় কিন্তু এটা ওই রিপোর্টিং এর পিরিয়ডের মধ্যে পড়ে নাই, যার কারণে এটা অ্যাডজাস্টিং হবে না, এভাবে বললেই হবে, আর কিছু লাগবে। এটা কোনো বইয়ের ল্যাঙ্গুয়েজের কিছু না, আপনি আপনার মতো বলে দিবেন। বুঝতে পারছি? আপনারা বুঝছেন কোশ্চেনটা? রাকিবুল হাসান, জি স্যার, বুঝতে পারছি। মুহিতুল আলম, বুঝছেন? জি স্যার, বুঝছি। কি বুঝছেন বলেন শুনি। স্যার নির্দিষ্ট পিরিয়ডের ভিতরে যদি না হয় তাহলে ওটা অ্যাডজাস্ট হবে না। অ্যাডজাস্টিং এন্ট্রি হলেও ওটা অ্যাডজাস্ট হবে তার পরবর্তী বছরে। এটা নোটে লিখে দিতে হবে। হুম, এই আর কিছু না। আর এটা ইভেন্টস ওয়ানটা অ্যাডজাস্টিং হবে, এটা কেন হবে? কারণ হচ্ছে এটা ওই রেট্রোস্পেক্টিভ বিদায়। জি স্যার। এইটা আসলে আপনার একটা জাজমেন্টাল ব্যাপার, বুঝছেন? এটা একটা জাজমেন্টাল ব্যাপার। এটা আপনি রেট্রোস্পেক্টিভ দিলেও আপনার কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই, এটা নিয়ে টেনশন কিছু নেই। আপনার মূল কথা হচ্ছে আইএস10 এর থিমটা কি। আইএস10 এর থিম হচ্ছে মানে বুঝছেন কিনা যে এটা অ্যাডজাস্টিং ইভেন্টের অংশ, ঠিক আছে? এটাই হচ্ছে মূল জিনিস জানতে চাই, আর কিছু না। আরেকটা কোশ্চেন আসছিল, আরেকটা কোশ্চেন আসছে হচ্ছে কবে, জানুয়ারি 2025, জানুয়ারি 2025। জানুয়ারি 2025। আমাদের আরেকটা আইএস আছে আজকে, এটা এটা হচ্ছে আপনার কি আছে, সেটা বলছিলাম যে আইএস 24, আইএস 24 জন্য ফিভার কুইটের বলে বলবো 24 বিষয়ে।
কত এটা এর বি, এটা ইভেন্টস অফ রিপোর্টিং না। এটা কি বলছিলেন? এটা তো ইভেন্টস অফ রিপোর্টিং না। না, এটা ইভেন্টস অফ রিপোর্টিং। ঠিক আছে, এবার আমরা IS-24 এ যাবো। IS-24 হচ্ছে আপনার রিলেটেড পার্টি ট্রানজেকশন, খুবই ইম্পর্টেন্ট একটা আইএস। রিলেটেড পার্টি ট্রানজেকশন এটা কাদের জন্য ইম্পর্টেন্ট? এটা একজন অডিটরের জন্য ইম্পর্টেন্ট, এটা গভর্নমেন্টের জন্য ইম্পর্টেন্ট, এটা এনবিআর এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, যার কারণে এই রিলেটেড পার্টি নিয়ে সবকিছু হয়। এই বাংলাদেশে যত ধরনের সমস্যা, বাংলাদেশে যত ধরনের আপনার মানি লন্ডারিং ইস্যু আছে, এই রিলেটেড পার্টির কারণে হয়। আমরা যে শুনি যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, এটা এই রিলেটেড পার্টির সাথেই হয়। ঠিক আছে, তো রিলেটেড পার্টি কারা? IS-24 বলছে যে, প্রথমে রিলেটেড পার্টি ডেফিনেশনটা বলছে যে রিলেটেড পার্টি কারা। 2 নাম্বার বলছে হচ্ছে আপনার এটা ফুললি ডিসক্লোজার রিলেটেড আইএস, মানে এটা জাস্ট ডিসক্লোজ করতে হবে যে এই রিলেটেড পার্টির সাথে যা ট্রানজাকশন করবেন, এই ট্রানজাকশন গুলো আপনি ডিসক্লোজ করবেন। কি কি ডিসক্লোজ করবেন? আপনার তাদের সাথে আপনার রিলেশন, তারপর হচ্ছে আপনার ট্রানজাকশন ডিটেলস, মানে ট্রানজাকশনের যেই ধরনটা, দেন হচ্ছে আপনার কোনো মানে অ্যামাউন্ট অফ ট্রানজাকশন, কোনো ধরনের আউটস্ট্যান্ডিং আছে কিনা। এটা হচ্ছে আপনার রিলেটেড পার্টির সাথে যদি ট্রানজাকশন করেন, এগুলো অবশ্যই আপনার কি করতে হবে? ডিসক্লোজ করতে হবে। তো এটাই হচ্ছে মূলত IS-24 বলছে আমাদের। IS-24 এ আমরা আগে আসি যে রিলেটেড পার্টি কারা। রিলেটেড পার্টি হচ্ছে প্রথম কন্ট্রোল অর কন্ট্রোলড। কন্ট্রোল কি? যদি আপনি যদি কোনো প্রতিষ্ঠানকে কন্ট্রোল করেন বা আপনার সাবসিডিয়ারি, অ্যাসোসিয়েট সেটা, অথবা আপনাকে যদি আপনার কন্ট্রোল করা হয়, আপনার প্যারেন্ট, এরা হচ্ছে রিলেটেড পার্টি। দেন হচ্ছে আপনার কি ম্যানেজমেন্ট পার্সোনাল, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যে কি ম্যানেজমেন্ট পার্সোনাল আছে, বিশেষ করে আপনার হায়ার অথরিটি, যেমন বোর্ড অফ ডাইরেক্টরের যে যারা আছে, দেন হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছে, দেন হচ্ছে আপনার ম্যানেজাররা আছে। ঠিক আছে, এরা হচ্ছে কি ম্যানেজমেন্ট পার্সোনাল। এদের সাথে যদি আপনার লেনদেন হয়, সেগুলো আপনার প্রতিষ্ঠানে ডিসক্লোজ করতে হবে। আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার অফ কি ম্যানেজমেন্ট পার্সোনাল। আপনার ধরেন কোন একটা আইএস আসলো এক্সামে, আমি যেভাবে আপনাদেরকে বলতেছি ওভাবে হচ্ছে আপনার নিজের মতো করে লিখে রাখবেন। ঠিক আছে, কনসেপ্ট করে, তাহলে আপনার ফুল মার্কস পাবেন। কি ম্যানেজমেন্ট পার্সন, ঠিক আছে, এই যে বলতেছি এভাবে হচ্ছে আপনারা লিখে রাখবেন। এরা হচ্ছে মূলত রিলেটেড পার্টি। এদের সাথে যদি আপনি কোনো লেনদেন করেন, সেক্ষেত্রে ওই লেনদেন গুলো আপনাকে ডিসক্লোজ করতে হবে। তাহলে আমরা আপনাদের যেটা দিলাম সেটা এখানে দেওয়া আছে যে
আমি অবশ্য কি জানেন, বই পড়লে প্রচুর দাগাই। আমার অনেক বই আছে, মানে ভিতরে লেখাও বোঝা যায় না। আচ্ছা, দেখেন রিলেটেড পার্টি ট্রানজাকশন কারা। এক নম্বর হচ্ছে আপনার দা পার্টি কন্ট্রোলস অর ইজ কন্ট্রোল বাই মানে এন্টিটি। তার হচ্ছে আন্ডার কমন কন্ট্রোল, অর্থাৎ আপনার কমন কন্ট্রোল কি, আপনার ধরেন আন্ডার কমন কন্ট্রোল হচ্ছে ধরেন আপনার একটা প্যারেন্ট আছে, ও সাবসিডারি এ, সাবসিডারি বি, সাবসিডারি সি, ঠিক আছে। এখন আপনি হচ্ছে এই প্রতিষ্ঠানটা, ওইগুলো হচ্ছে আর অন্য প্রতিষ্ঠান, প্যারেন্ট হচ্ছে এই প্রতিষ্ঠান। তো এদের সাথে তো আপনি লেনদেন, এই প্যারেন্টের সাথে লেনদেন, এরা তো রিলেটেড পার্টি, এরা হচ্ছে আপনার রিলেটেড পার্টি, এরা হচ্ছে আপনার রিলেটেড পার্টি, ঠিক আছে। এইটা হচ্ছে আন্ডার কমন কন্ট্রোল, মানে একটা কন্ট্রোলের আন্ডারে যারা আছে তাদের, যার সাথে আপনি লেনদেন করবেন ওগুলো হচ্ছে আপনার রিলেটেড পার্টি। তারপর হচ্ছে কি বলছে যে দা পার্টি কি ম্যানেজমেন্ট পার্সন এন্ড ফ্যামিলি মেম্বার অফ কি ম্যানেজমেন্ট পার্সন, ঠিক আছে। কি বলছে যে ক্লোজ ফ্যামিলি, দ্য পার্টি ইজ এ ক্লোজ মেম্বার অফ ফ্যামিলি অফ ইন্ডিভিজুয়াল ইন ওয়ান অর থ্রি, ওকে। এদের যে ফ্যামিলি মেম্বার আছে, মানে যেমন আপনার আপনার ম্যানেজার বা আপনার বোর্ড অফ ডাইরেক্টর, বোর্ড অফ ডাইরেক্টরের যারা আছে, ধরেন আপনার মিস্টার এ, ওর ওয়াইফ ধরেন আপনার কোম্পানি সি এর ডিরেক্টর, কোম্পানি সি এর ডিরেক্টর। এখন আপনার কোম্পানি, কোম্পানি আপনি কোম্পানি কোম্পানি ও যদি ওর সাথেও লেনদেন করে, এই যে কোম্পানি সি এর সাথেও লেনদেন করে, সেক্ষেত্রে আমাকে ডিসক্লোজ করতে হবে, এটাই বলছে। অথবা আপনার এই যে প্যারেন্ট, প্যারেন্টের যে বোর্ড অফ ডাইরেক্টর, তো প্যারেন্টের বোর্ড অফ ডাইরেক্টরের আপনার একজনের ওয়াইফ ধরেন কোম্পানি সি এর ডিরেক্টর, ওর সাথেও যদি আপনি লেনদেন করেন, ওর সাথেও যদি আপনি লেনদেন করেন, এটা আপনার, সেও আপনার রিলেটেড পার্টি। ওর সাথে যে লেনদেনটা, ওই লেনদেনটা আপনাকে ডিসক্লোজ করতে হবে। এটা হচ্ছে এখানে এটা করছে। তারপরে এখানে কি কন্ট্রোল, কন্ট্রোল কি ম্যানেজমেন্ট পার্সনের ক্লোজ ফ্যামিলি মেম্বার, কি ম্যানেজমেন্ট পার্সন, এটা বুঝলাম। ক্লোজ ফ্যামিলি মেম্বার অফ কি ম্যানেজমেন্ট পার্সন কি হতে পারে, আপনার মানে কি বলছে যে ইন্ডিভিজুয়াল ডোমেস্টিক পার্টনার, চিলড্রেন, তারপর চিলড্রেন অফ ডোমেস্টিক পার্টনার, তারপর হচ্ছে ওয়াইফ, তারপর হচ্ছে মানে আদার যে মানে এখানে ক্লোজ ফ্যামিলি মেম্বার, তারা ডিসক্লোজ করতে হবে। কি কি ডিসক্লোজ করতে হবে, এটা হচ্ছে আপনার তাদের সাথে রিলেশনশিপটা ডিসক্লোজ করতে হবে, নেচার অফ দ্য ট্রানজাকশন, ট্রানজাকশনের নেচারটা ডিসক্লোজ করতে হবে, অ্যামাউন্ট অফ ট্রানজাকশন ডিসক্লোজ করতে হবে, আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা ডিসক্লোজ করতে হবে। এই চারটা, এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। এটা কোশ্চেন আসছে, যেহেতু এটা ডিসক্লোজার রিলেটেড আপনার আইএস, তো কোশ্চেন আসতে পারে যে আপনার মানে ডিসক্লোজার কি হবে, তো রিলেটেড পার্টির কি কি ডিসক্লোজ করতে হয়, ঠিক আছে। ম্যাটার্স টু বি ডিসক্লোজড ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে আমি বললাম এই চারটা জিনিস আপনার মুখস্থ করে ফেলবেন। এখানে একটাই দেখি, এটা দেখলে খুব সুন্দর একটা জিনিস আপনারা বুঝতে পারবেন যে আমি রিলেটেড পার্টি ট্রানজাকশনটা বুঝছি হচ্ছে এই একটা ইলাস্ট্রেশন দিয়ে, মানে এত বুঝতাম না। এবার এটা আমরা, এটা আমি আমার মাথায় চলে আসছে তখন আসলে রিলেটেড পার্টি জিনিসটা কি এবং এটা কেন গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমি পেয়ে গেছি। তাহলে আমরা একটু পড়ি। কি বলছে যে ইউ ডিসাইড টু সেট আপ এ বিজনেস ইন অফিস ব্লক অফারিং ট্রেনিং ফ্যাসিলিটিস। ইউর ব্রাদার ইজ দ্য ওনার অফ দ্য বিল্ডিং, অর্থাৎ আপনার ভাই হচ্ছে ওই বিল্ডিং এর ওনার। ইন অর্ডার টু হেল্প ইউ স্টার্ট ইউর বিজনেস, অর্থাৎ আমার ভাই ধরেন আমাকে সাহায্য করছে, যে সে কি এগ্রি করছে যে ভাই তুমি 4 বছরের জন্য এটা ইউজ করো, 4 বছর তোর তো কোনো টাকা দেওয়া লাগবে না। এটাই তো মানে হয় আর কি, রিলেশনশিপ, টাকা দেওয়া লাগবে না। তা আমি ব্যবসা পরিচালনা করতেছি। তো আফটার 3 সাকসেসফুল ইয়ার্স অফ বিজনেস ইউর স্টুডেন্ট নাম্বার হ্যাভ ডাবলড, অর্থাৎ ডাবল হয়ে গেছে। ইউ ডিসাইডেড টু টেক আর্লি রিটায়ারমেন্ট and sell your business. Your business is put up for sale.
অর্থাৎ সে বিজনেসটা মূলত বিক্রি করে দিবে, ঠিক আছে? তো এই যে বিক্রি করে দিবে, এখন কি বলছে যে এক্সপ্লেন হোয়াট ইনফরমেশন শুড বি ডিসক্লোজড ইন দ্য অ্যাকাউন্ট রিগার্ডিং দিস ট্রানজাকশন এন্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু ডু দিস। অর্থাৎ কোন ইনফরমেশনটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেহেতু আপনার প্রতিষ্ঠানটা ক্রয় করবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোন ইনফরমেশনটা আপনাকে ডিসক্লোজ করতে হবে, ডিসক্লোজ এটা কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক নম্বর কথা। তাহলে আমরা দেখতেছি যে আমার ভাই, সে হচ্ছে ওই প্রতিষ্ঠানের রিলেটেড পার্টি। কেন? ওনারের ভাই, তার কি মানে ক্লোজ ফ্যামিলি মেম্বার অফ কি ম্যানেজমেন্ট পার্সোনাল, তাহলে সে আমার ভাই, তো তার ব্যাপারটা আমাকে ডিসক্লোজ করতে হবে। এখানে কি ডিসক্লোজ করতে হবে, যে আপনার দ্য নেচার অফ দ্য রিলেটেড পার্টি ট্রানজাকশন, রিলেটেড পার্টি ট্রানজাকশনটার নেচারটা ই করতে হবে, যে কি বলছে ইউ হ্যাভ দ্য রিসিভ দ্য বিল্ডিং রেন্ট ফ্রি ডিউরিং লাস্ট 3 ইয়ার্স। অর্থাৎ নেচারটা, এটা হচ্ছে নেচার, যে আমি রেন্ট ফ্রি মানে বিল্ডিং ইউজ করতেছি। দেন হচ্ছে আপনার রিলেটেড পার্টি কে, ইউর ব্রাদার ওনস দ্য বিল্ডিং, অর্থাৎ আপনার ভাই হচ্ছে আপনার রিলেটেড পার্টি। দেন হচ্ছে অ্যামাউন্ট, তো অ্যামাউন্ট অফ দ্য ট্রানজাকশন কি বলছে, হাউ মাচ রেন্ট আর ইউ সেভিং, অর্থাৎ কত টাকা আপনি রেন্ট সেভ করতেছেন এটার মাধ্যমে, এটা অবশ্যই আপনাকে এখানে ডিসকাস করে দিতে হবে। যেহেতু আপনি ভাড়া দিচ্ছেন না, কত টাকা আপনার এখানে সেভ হচ্ছে সেটা আপনাকে দিতে হবে। দেন হচ্ছে ব্যাখ্যাটা একটু পড়ি, ব্যাখ্যাটা পড়লে আরো আপনারা ক্লিয়ার হবেন। এখানে ব্যাখ্যা কি বলছে একটু ভোলা আসছে। দ্য ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট ফর দ্য প্রসপেক্টিভ বায়ার, অর্থাৎ আপনার যে এটা যে ক্রয় করবে তাদের জন্য, অফ দ্য বিজনেস, বিকজ দে উইল নিড টু বি অ্যাওয়ার অফ দিস ফ্যাক্ট ওয়ান দে লুক এট দ্য প্রফিট ফর দ্য বিজনেস। তো এখানে গুরুত্বপূর্ণটা কি, যে ধরেন 2021-এ আপনার নেট প্রফিট হচ্ছে 50,000 টাকা, বুঝলেন? 2022-এ যখন আপনি ধরেন আপনি সেল করে দিবেন, তো ও এই নেট প্রফিটটাকে তো মেজার করবে, যে এই প্রতিষ্ঠানের এই টাকাটা নেট প্রফিট হয়, তো এটা সে ধরে নিবে, ধরে তো ই করবে। কিন্তু এখানে যে একটা হিডেন একটা কস্ট হচ্ছে না, সেটা তো আর আপনার ডিসক্লোজ না করলে ওই যে বায়ার, এই বায়ার বুঝবে না। তখন আহ ধরেন ডিসক্লোজ করলো না, তখন বায়ার এসে যখন মানে আবার মানে তাদের ব্যবসা পরিচালনা করলো, তখন দেখতেছে যে যেই পরিমাণ সে প্রফিটটা দেখছিল, এই পরিমাণ প্রফিট হচ্ছে না, বা এই রেশিওতে প্রফিট হচ্ছে না, হচ্ছে ধরেন 10,000 টাকা, যে যেখানে হিডেন মানে বিল্ডিং এর ভাড়াই ছিল ধরেন 40,000 টাকা। তো এটা যদি আমি ডিসক্লোজ করে দিই যে এখানে আমার ভাইয়ের সাথে একটা চুক্তি হয়েছে, যেটা হচ্ছে আপনার 40,000 টাকার একটা রেন্ট, এটা মার্কেট ভ্যালু, তো এটা আমার সেভ হচ্ছে, এটা যদি হইতো, এটা আমার এটা দেওয়া লাগতো, তাহলে আমার আর মূল প্রফিট থাকতো 10,000 টাকা। তো এটা যদি আপনার ডিসক্লোজ করা থাকে, তাহলে কিন্তু এই বায়ার কিন্তু সহজে ডিসিশন নিতে পারবে। আর এটা ডিসক্লোজ করা না থাকে এই হিডেন কস্টটা, তখন কিন্তু পরবর্তীতে সে মানে আপনার মিসলিডিং ইনফরমেশন করবে আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে মূল মূল ব্যাপার আর কি, ঠিক আছে? তো এটা আপনারা বুঝতে পারলেন যে আসলে রিলেটেড পার্টি ট্রানজাকশন ডিসক্লোজটা কেন ইম্পর্টেন্ট। কারণ রিলেটেড পার্টির সাথে যে ট্রানজাকশনটা হয়, সেটা কিন্তু আপনার আর্মস লেন্থ বা মার্কেট ভ্যালুতে হয় না, ঠিক আছে? আর্মস লেন্থ বা মার্কেট ভ্যালুতে হয় না। তো যেহেতু আপনার এটা হয় না, তো সেহেতু হচ্ছে আপনার ই করবে, ঠিক আছে? তো আপনারা বুঝতে পারছেন এটা? জি স্যার, বুঝতে পারছি। তো ব্যাপারটা তো বুঝছেন যে কেন রিলেটেড পার্টি ইম্পর্টেন্ট। খায়রুল আলম, বুঝতে পারছেন? হুম, রাকিবুল হাসান, বুঝতে পারছেন? হ্যাঁ, স্যার বুঝতে পারছি, আমাদের কোম্পানি এরকম একটা ঝামেলায় পড়ছিল। অবশ্যই অবশ্যই। আমাদের কোম্পানি এরকম একটা ডিসক্লোজ না করার এবার দেখেন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা একটু ক্লিয়ার হই। যে সিবি যে এন্টিটি স্পেশালাইজ ইম্পোর্ট করে,
non-food item and selling them to this retailer. George CB's president and founder and owns 40% of. আচ্ছা, এটা একটু আপনারা হোমওয়ার্ক নিয়ে নেন, এটা একটু আপনারা হোমওয়ার্ক করে আপনারা দিয়েন। আমরা একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে কিনা একটু দেখি রিলেটেড পার্টির উপরে। মে 2025 এটা আসছিল। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এখানে যে একটা আপনি একটা পার্ট বলেছেন নন আর্মস লেনদেন যেটা আর কি, জি এটা এটা মূলত হচ্ছে কি IS-24 এটা কি বলে যে মানে ইয়েটা চেঞ্জ হবে না, যেমন ভাড়াটা চেঞ্জ হবে না, ভাড়াটা সেম। না, ভাড়া চেঞ্জের কিছু নাই। ব্যাপারটা হচ্ছে আপনি আপনার মতো ডিসক্লোজ করবেন যে আপনার আর্মস লেন্থ নিয়ে IS-24 কিছু বলে নাই, এটা ট্যাক্সে বলছে, ট্যাক্সের আইনে বলে যে রিলেটেড পার্টির সাথে ট্রানজাকশনটা হবে আর্মস লেন্থ বা মার্কেট রেটে, বুঝতে পারছেন? আর IS-24 বলছে তুমি যেভাবেই লেনদেন করো ওটা জাস্ট ডিসক্লোজ করো। ঠিক আছে? বুঝছেন? বুঝছেন না বোঝেন নাই বলেন। স্যার বুঝছি স্যার। ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল আগে কি এমসিকিউ আসতো না? ঈদের এই মে জানুয়ারি 25। আমাকে একটু কোশ্চেন গুলো একটু ডাউনলোড করে দিন কষ্ট করে যারা পারেন। এখানে কি বলছে যে স্টেট এরই থ্রি সার্কামস্টেন্সেস দ্যাট গিভ রাইজ টু রিলেটেড পার্টিস, তিনটা ঘটনা বলতে বলছে and explain why the disclosure of related party this relationship and transaction may be important. তো এটা কি বলছে তিনটা সার্কামস্টেন্সেস বলতে বলছে, তো তিনটা সার্কামস্টেন্সেস আপনি এখান থেকে দিয়ে দিন। এই যে এক্সাম্পল, এই যে যেমন আপনার purchase or sale of goods, তারপর হচ্ছে আপনার purchase or sale of property or other assets to the related party, the leasing agreement, এখান থেকে তিনটা দিয়ে দিবেন। যে ধরেন পারচেজ গুডস করছি হচ্ছে আপনার কোন একটা কি ম্যানেজমেন্ট পার্সনের ক্লোজ ফ্যামিলি মেম্বার থেকে, তারপর হচ্ছে আপনার লিজ এগ্রিমেন্ট করছি হচ্ছে আপনার সাবসিডিয়ারি থেকে, মানে যেটা কমন কন্ট্রোল আন্ডার কমন কন্ট্রোলে আছে, দেন ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট করছি প্যারেন্টের সাথে। এইভাবে হচ্ছে তিনটা দিয়ে দিলে হবে, তারপরে একটু ডিসক্লোজ করে দিলে মানে একটু লিখে দিলেন ইম্পর্টেন্ট, তাহলে হবে। তা আমি যা দিচ্ছি এগুলোর মধ্যেই আপনার কোশ্চেন হয়, বুঝছেন? এই যে দেখতেছেন যে যেটা কোশ্চেন আসে এই যে এইগুলো থেকে আসতেছে। তারপরে আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট আরেকটা আইএস, সেটা হচ্ছে আপনার IFRS 8।
আইএফআরএস 8। তো আইএফআরএস 8 হচ্ছে আপনার অপারেটিং সেগমেন্ট। অপারেটিং সেগমেন্ট সেগমেন্ট তো অপারেটিং সেগমেন্ট এটাও হচ্ছে আপনার ডিসক্লোজার রিলেটেড আইএস। ডিসক্লোজার রিলেটেড আইএস যেমন হচ্ছে আপনার একটা বিজনেস, ধরেন আপনার কোম্পানি এ তার হচ্ছে ধরেন 5টা ইউনিট, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, অর্থাৎ 4টা লোকেশনে তার এই কয়টা ইউনিট আছে, ঠিক আছে। তো এর মধ্যে হচ্ছে আপনার রেভিনিউ, তো রেভিনিউ ইন্টারনাল রেভিনিউ আছে, এক্সটার্নাল রেভিনিউ আছে, ঠিক আছে। ইন্টারনাল রেভিনিউ কি, যে আপনার ইউনিট টু ইউনিট সেল হচ্ছে ওই নিজের বলতে, আর এক্সটার্নাল হচ্ছে বাইরের কাস্টমারের কাছে সেল হচ্ছে। তারপর হচ্ছে আপনার গ্রস প্রফিট আছে, নেট প্রফিট আছে, ঠিক আছে। তার হচ্ছে আপনার রেভিনিউ, নেট প্রফিট, তারপর হচ্ছে এগুলো তো আপনার অ্যাসেট আছে, লাইবিলিটিস আছে। তো এই যে ইউনিট গুলো আইএফআরএস 8 বলছে যে এগুলো ডিসক্লোজার করতে হবে। তো এখন আপনার তো ইউনিট থাকতে পারে 10-20টা, আপনি কি সবগুলো করবেন? এটাও ক্রাইটেরিয়া করে দিচ্ছে যে আপনার কোন কোন গুলো হচ্ছে আপনি মানে ডিসক্লোজার রাখবেন। এটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আমি আপনাদের এখানে একটা দিয়েছি ফাইল, এটা করবেন। এটাও সিমারি, একবারে সহজে বোঝার জন্য এটা। ক্রাইটেরিয়াটা কি বলছে? ক্রাইটেরিয়াটা বলছে হচ্ছে এই যে ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনার সেগমেন্ট গুলো, এই যে রিপোর্টেবল, কোনটা রিপোর্টেবল সেগমেন্ট, কোনটা আপনি আসলে ডিসক্লোজ করবেন, সেটা বের করবেন হচ্ছে আপনার যে কোনো একটা জিনিস, যে রেভিনিউ হোক, প্রফিট হোক, লস হোক, প্রফিট আর লস বা অ্যাসেট। তো আপনার এই যে ইউনিট গুলো আছে, স্যার আপনার বইটাতে তো খুব ভালো করে বুঝিয়ে বলে দিয়েছেন আমাকে। কোনটা স্যার আপনার বইটাতে তো ভালো করে বলা আছে এগুলো শুনতে। আছে? জি স্যার। আচ্ছা, বইটাতে আছে না? আছে তো। আচ্ছা, এখানে যেটা আমি বলছি সেটা হচ্ছে আপনার নিজের বই, তো নিজের বই সুনাম বলা যায় না, এই কারণে অন্য অন্য বই পড়াই। আচ্ছা দেখি, তারপর বইটা কি নেই আপনার বুঝতে তো আছে। কিন্তু স্যার আমার মনে হয় আপনি যা বলতেছেন তার মধ্যে তার অনেক আরো বেশি আছে আপনার বইয়ে লেখা আর কি, সেটা বলতেছেন যেটা এখানে দেখলে অনেক কিছু ডিটেলসে বোঝা যায়। ঠিক আছে, দেখেন যে আপনার যে কোনো একটা জিনিস, সেটা হচ্ছে আপনার রেভিনিউ হোক, তারপর হচ্ছে প্রফিট হোক, তারপর হচ্ছে অ্যাসেট হোক, হ্যাঁ, লাইবিলিটি হোক, এই তিনটা যে কোনো একটা, কারণ আপনার যদি আপনার টোটাল যে আছে, তার ওই রেভিনিউ আছে, ধরেন টোটাল রেভিনিউ, অর্থাৎ টোটাল যে রেভিনিউটা আছে, এই টোটাল রেভিনিউ হচ্ছে আপনার যদি 10% যদি আপনার ফিল আপ করে, 10%, 10%, তো ওইটা আপনি সিলেক্ট করবেন, ওইটা আমাকে রিপোর্ট করতে হবে বা ওইটা ডিসক্লোজ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ যে কোনো একটা, ধরেন আপনার চিন্তা করলেন যে রেভিনিউ আপনার 10%, এটা 9%, এটা 8%, এটা 7%, এরকমও যদি হয়, সেক্ষেত্রে একটা যেহেতু হয়েছে, তো এটা আপনি report করবেন, ঠিক আছে। এটা হচ্ছে এটার মূল বিষয়। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আপনার সহজ। দেখেন কি বলছে, তো এটা একটা আপনার কোম্পানি, তো এই কোম্পানিতে হচ্ছে আপনার কি আছে, যে আপনার
বিভিন্ন ইউনিট আছে। তো ইউরোপ, এশিয়া, আফ্রিকা, মিডল ইস্ট এন্ড আদার সব জায়গায় হচ্ছে আপনার তাদের ইউনিট আছে। তো এখানে আপনার রেভিনিউ আছে, দেন হচ্ছে প্রফিট আছে, অ্যাসেট আছে, লাইবিলিটি আছে, এবং বলছে যে কোনটা রিপোর্টেবল সেগমেন্ট বা অপারেটিং সেগমেন্ট। তো এটা প্রথমে আমাদের কি করতে হবে, এই যে আমরা নিলাম যে রেভিনিউ, তো টোটাল রেভিনিউ আমরা এখানে করছি, টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ, এবং এই যে টোটাল রেভিনিউ হচ্ছে 1,10,000, 1,10,000 আপনার কি হয়েছে যে 12,000, সরি 1200, এই যে 1200, এই যে এটা হচ্ছে টোটাল, এই যে এটা হচ্ছে টোটাল, ঠিক আছে, অর্থাৎ এগুলো সব ইউনিট মিলে টোটাল। তো 1200 প্রতিটা দিয়ে আমরা পার্সেন্টেজ করবো। তো 110 কে আমরা ভাগ দিব হচ্ছে 1200 দিয়ে, আমার আসে কত 9.2, এই যে 9.2। আবার এই যে 320 কে 1200 দিয়ে 26.7, এরকম করবো, ঠিক আছে। দেন হচ্ছে আপনার প্রফিটটাও আমরা এভাবে করবো, যে প্রফিট এগুলো আছে, তো প্রফিটটা হচ্ছে 5 ভাগ হচ্ছে টোটাল প্রফিট 180, এগুলো ভাগ দিলাম, ভাগ দিলাম, ভাগ দিলাম। তো এগুলো আমরা পার্সেন্টেজ বের করবো। অ্যাসেটের ক্ষেত্রেও আপনার টোটাল অ্যাসেটের উপরে আমরা পার্সেন্টেজ বের করবো, এটাও পার্সেন্টেজ বের করবো। পার্সেন্টেজ বের করার পরে এখন হচ্ছে আমরা ডিসিশনে যাবো যে আমরা কোনটা মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিসক্লোজে দেখাবো, ঠিক আছে, যে মানে এটার বিষয়গুলো আমাদের দেখাতে হবে। তো প্রথমে আসেন যে এটা, তো এটা কিন্তু হিসাবে পড়ে না, দেখেন কোনোটাই 10% আপনার ওভার হয় নাই, তাহলে এটা আমার বাদ, এটা হবে না। তারপরে যাই এশিয়াতে, এশিয়াতে কিন্তু হয়ে গেছে, যে এটাই প্রথমটাই আমার হয়ে গেছে, দ্বিতীয়টা হয়ে গেছে, তৃতীয়টা হয়ে গেছে, চতুর্থটা হয়ে গেছে, মানে একটা হয়েছে আর কি, সেক্ষেত্রে ওকে। পরেরটাও কিন্তু আমার হয় না, এটাও কিন্তু আমার হয় না। মিডল ইস্টটাও কিন্তু হয়ে গেছে, যে 35%, আর এটা এই যে 18%, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আহ, প্রথম প্রাথমিকভাবে আমার কোনটা কোনটা হবে, এশিয়া, মিডল ইস্ট এবং আদার্স, ঠিক আছে। আদার্সটা আমরা কাউন্ট করবো। আচ্ছা, করার পরে এখন দেখতে হবে যে আমরা ধরেন আপনার নিলাম যে আহ, আমাদের এশিয়া, মিডল ইস্ট আমি নিলাম, ঠিক আছে, এশিয়া, মিডল ইস্ট আমি নিলাম, দেন হচ্ছে আপনার আদার্স নিলাম। তো এবার দেখতে হবে যে এই তিনটার আপনার যেই এক্সটার্নাল রেভিনিউ, যে এক্সটার্নাল রেভিনিউ একটু দেখি যে আমরা কোনটা কোনটা নিলাম। এশিয়া, মিডল ইস্ট, আদার্স। আদার্সটা তো ডিরেক্টলি নেওয়া যায় না, আমি প্রথমে হচ্ছে এই দুইটা নিব, কারণ আদার্স এর মধ্যে আরো অনেক ইউনিট থাকে, যার কারণে হচ্ছে এটা আপাতত লাগবে না। দুইটাই, তো দুইটার এক্সটার্নাল রেভিনিউ কত দেখি। দুইটার এক্সটার্নাল রেভিনিউ হচ্ছে আপনার 300, আর হচ্ছে আপনার টোটাল হয়েছে আপনার 800। এখানে কি বলছে যে আপনার এই যে আপনার রেভিনিউটা 70% একটা ক্রাইটেরিয়া আছে। 70% ক্রাইটেরিয়াটা কি? 70% ক্রাইটেরিয়া হচ্ছে আপনার, আমরা যে নিলাম এটাকে বলা হয় হচ্ছে আপনার, এই যে দুইটা নিলাম, এখানে 300 এক্সটার্নাল রেভিনিউ, আর হচ্ছে 500 হচ্ছে আপনার কি ও মিডল ইস্টের এক্সটার্নাল রেভিনিউ। আমার টোটাল রেভিনিউ কত ছিল 1200, যেটা আমরা দেখছি টোটাল রেভিনিউ। তো এটাকে আমরা এই যে এক্সটার্নাল রেভিনিউ দিয়ে ভাগ দিব 1200, এটাকে আমরা এক্সটার্নাল রেভিনিউ দিয়ে ভাগ দিব 1200। এটা যখন করবো তখন আবার কত আসে, 300 ভাগ 1200, 25%। এটা কত, 500 ভাগ 1200, 42%। 42%, দুইটার এক্সটার্নাল রেভিনিউ আসছে আবার মিলে কত, 25 যোগ 42, 67%। তো এটা কি 75% হয়েছে? 75% হয় নাই। যদি 75% না হয়, সেক্ষেত্রে আমি আরেকটা সেগমেন্ট আমি অ্যাড করতে পারি, ঠিক আছে, 75% করার জন্য। তো সেক্ষেত্রে আমরা কোনটা করতে পারি, একেবারে মোস্ট ক্লোজ যেটা সবচেয়ে বেশি ভালো রেজাল্ট যেটা আসে, যেমন ইউরোপের এই দুইটা থেকে ইউরোপের
মানে ফাংশনটা ভালো বা রেজাল্ট ভালো, তাহলে আমি ইউরোপ যাবো। তো ইউরোপ যখন আনবো তখন দেখবেন যে আমার 75% হয়েছে। ইউরোপ ইউরোপে কত এখন 100, তো 100 কে আমরা ভাগ দিই 1200 দিয়ে, তো কত হয় 8%। আমার 75% হয়ে গেছে। তাহলে 75% আমাকে ফুলফিল করতে হবে। এটা কি যে এক্সটার্নাল রেভিনিউকে ভাগ দিয়ে হচ্ছে আমরা টোটাল রেভিনিউ। তখন হচ্ছে আমার যে কটা আমি সেগমেন্ট সিলেক্ট করছি প্রথম 10% ক্রাইটেরিয়া সিলেক্ট করার পরে, তখন 75% কে ধরার জন্য যে আরেকটা সেগমেন্ট এডিশনালি অ্যাড করতে পারবো। আর যদি হয়ে যায় তাহলে আর এডিশনাল অ্যাড করার প্রয়োজন নেই। এটা বুঝছেন সবাই? বলেন, না স্যার আরেকটু ক্লিয়ার করেন স্যার। আরেকটু ক্লিয়ার কিভাবে করতে পারি বলেন তো? আপনার স্যার কোথায় এই কনফিউজ আছে? স্যার এই যে সেগমেন্টটা যে করবে এটা কি টোটাল প্রফিট পর্যন্ত সবকিছুই কি ডিসক্লোজ করবো নাকি শুধু সেলটা? সব 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 মানে ওর ওর সব ডিসক্লোজ করবেন, রেভিনিউ ডিসক্লোজ করবেন, প্রফিট ডিসক্লোজ করবেন, আর হচ্ছে আপনার অ্যাসেট ডিসক্লোজ করবেন, এগুলো ডিসক্লোজ করে দিবেন। জাস্ট খালি এরকম যে ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 এভাবে দিয়ে এপাশে হচ্ছে টোটাল। টোটালটা দিয়ে দিবেন, ঠিক আছে? এইটাই। ওকে কারণ আপনার 100টা ইউনিট থাকতে পারে, আপনার তো পক্ষে 100টা ইউনিট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে শো করা পসিবল না। মূল কথা হচ্ছে এটা ইনভেস্টররা জানতে চায়, বা এর উদ্দেশ্য হচ্ছে ইনভেস্টরদের আপনার মোস্ট প্রফিটেবল যেই সেগমেন্টটা এটা জানাতে চায়। তো এই জন্য যেটা করতে হবে 10% এর ক্রাইটেরিয়াতে যেতে হবে, তারপর হচ্ছে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হচ্ছে আপনি আবার দেখবেন যে আপনার ওদের এক্সটার্নাল রেভিনিউ দিয়ে আপনার টোটাল রেভিনিউ ভাগ করে টোটাল যারা যারা সিলেক্ট হয়েছে তাদেরটা 75% হয়েছে কিনা। 75% যদি হয় তাহলে তো ওকে, আর যদি না হয় সেক্ষেত্রে আপনি আরেকটা সেগমেন্ট অ্যাড করতে পারবেন। স্যার 10% আর 75% এটা তো ফিক্সড থাকবে তাই তো? ফিক্সড ফিক্সড ফিক্সড, কেন কোনো ই নেই। আচ্ছা, অপারেটিং সেগমেন্ট নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসছে, এবারও আসার সম্ভাবনা আছে। যেমন মে 26-এ তবে আপনাদের এই অ্যাসাইনমেন্ট দিয়ে আমার অনেক উপকার হয়েছে, আপনাদের হয়েছে কিনা জানি না। স্যার এটার কোশ্চেন বুঝিই নাই স্যার পরীক্ষায়, এই টাইপের মানে আনসার কোশ্চেন গুলার বুঝিই নাই যে এটা এই চ্যাপ্টারের কোশ্চেন হতে পারে। আচ্ছা, এখন বুঝেন? এখন বুঝলাম আর কি যে আসলে রিপোর্ট যোগ্য আর মানে কোনটা রিপোর্টিং করতে হবে এটা এখন বুঝলাম আর কি। মেয়েতে কোনটা আসছে? ফুল কোশ্চেনটা আমার কাছে স্যার হার্ড কপি আছে স্যার। দেন তো, যে তিনের সিটা তো আসলেই। তিনের সি, আচ্ছা এই যে, না তিনের সি তো না, এটা আর্নিং পার্সেন্ট। এই যে এটা তিনের বি কি বলছে যে কনসিডার দ্য ফলোইং সেগমেন্ট ইনফরমেশন কনসার্নিং মার্বেল লিমিটেড ইন্টারনাল পারপাস ফর ইন্টারনাল পারপাস দ্য চিফ অপারেটিং ডিসিশন মেকার রিভিউ। Operating decision maker reviews 4 components of the organization while making decisions.
about the resources to be allocated to the component provided below. কি বলছে বিজনেস সেগমেন্ট মাইনিং আছে, ম্যানুফ্যাকচারিং আছে, কেমিক্যাল আছে, এগ্রিকালচার আছে, রেভিনিউ আছে এত, টোটাল রেভিনিউ হচ্ছে এত, প্রফিট এটা এত, সেগমেন্ট অ্যাসেট হচ্ছে এত। তাহলে কি বলছে দ্য টোটাল রেভিনিউ অফ মালভিন and other is constituted of in revenue that is not allocated to the operating segment. Total revenue Marvel Limited. And there is আচ্ছা অপারেটিং সেগমেন্টে মানে টোটাল রেভিনিউ হচ্ছে আপনার 16 লক্ষ টাকা, যেটা হচ্ছে আপনার অপারেটিং সেগমেন্ট এই যে এর 15,25,75,000 টাকা হচ্ছে আপনার এখানে অ্যালোকেট করা হয় নাই আর কি। তো ডিটারমাইন হুইচ সেগমেন্ট ইজ মালভিন লিমিটেড আর রিপোর্টেবল ফলোইং গাইডলাইন IFRS 8। তাহলে আমরা কি করব বলেন তো, প্রথমে কি করব আমরা? রেডি করে দিব আগে, জি আগে কি স্যার চার্ট রেডি করবো সব চারোটা? চার্ট কেন রেডি করবেন? চার্ট দরকার নেই তো। আসসালামু আলাইকুম, আশা করি হ্যাঁ কি করবো বলেন তো, যে কেউ একজন রিপোর্টেবল সেগমেন্টটা বের করার জন্য। স্যার প্রথম টোটাল রেভিনিউ 10% দেখতে হবে কেউ পাইছে কিনা, যেমন এগ্রিকালচারের 10% আছে স্যার। জি মানে 10%, যে কোনো একটা 10% হলেই হবে, ঠিক আছে। তো 10% প্রথমে মাইনিংটা দেখেন, মাইনিং এর এটা মাইনিং এর রেভিনিউ, প্রফিট, অ্যাসেট, তাহলে কত হয় দেখেন তো। 500-কে 1525 দিয়ে ভাগ দেন, কত হয়? 500-কে 15 দিয়ে ভাগ দেন, 1525 দিয়ে 32। 1525 দিয়ে ভাগ দিবেন না, দিবেন হচ্ছে 16 লক্ষ দিয়ে, বুঝতে পারছেন? টোটালটাকে দিয়ে ভাগ দিবেন, এই যে 16 লক্ষ দিয়ে, ঠিক আছে। টোটাল রেভিনিউ দিয়ে ভাগ দিবেন, 31.25 হয়, তাই না? এই যে 16 লক্ষ দিয়ে ভাগ দিবেন আমরা টোটাল রেভিনিউ দিয়ে, ঠিক আছে। $31.25, তাহলে তো এটা এখানেই হয়ে গেছে, এটা আর ওগুলো দেখা দরকার নেই। আচ্ছা ম্যানুফ্যাকচারিং দেখি, ম্যানুফ্যাকচারিং 125 ভাগ হচ্ছে আপনার 1600, তাহলে কত হয়? 7% দরকার নেই এটা, ওটা লস হয়। তো লস তো 25 কে আপনার তো এটা হবে না। তার হচ্ছে আপনার সেগমেন্ট অ্যাসেট 20-কে 280 দিয়ে ভাগ দিই, কত হয়? 7%। কারণ ম্যানুফ্যাকচারিং কোনোটাই হয় না, বুঝছেন, 10% হয় না। কেমিক্যালে আসি, 1600 দিয়ে ভাগ দিই, 6% হবে না। পরেরটা দেখি, 5-কে 25 দিয়ে ভাগ দিয়ে 20%, এটা হয়। প্রফিট আবার 20% হয়ে গেছে। কেমিক্যাল 20% হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা একটা রিপোর্টেবল সেগমেন্ট হবে, 10% ক্রাইটেরিয়া ফুলফিল করছে। এবার এগ্রিকালচারে যাই, এই এগ্রিকালচারে তো আপনার 50% এগ্রিকালচার। তাহলে কোনটা কোনটা আসবে বলেন? হ্যাঁ রিপোর্টেবল সেগমেন্ট কোনটা কোনটা? ম্যানুফ্যাকচারিং বাদে বাকি তিনটা। জি বুঝতে পারছেন জিনিসটা।
তারা বুঝছেন? তো 75%টা আপনার এখানে যদি দেওয়া থাকতো যে এক্সটার্নাল ইন্টারনাল রেভিনিউর ব্যাপারটা দেওয়া থাকতো, তো সেই ক্ষেত্রে আপনারা করতেন। এখানে যেহেতু নাই, দরকার নাই, আপনারা জাস্ট এখানে রিপোর্টেবল সেগমেন্টটা দিয়ে দিবেন তাহলে হবে। আর এমনি তো 75% হবে, এই যে এখানেই আপনার 81% হয়ে গেছে। এবার বুঝছেন এই কোশ্চেনটারই? মাকসুদা বেগম বুঝতে পারছেন? বুঝতে পারছেন। জি, বুঝতে পারছি। কি বুঝছেন বলেন, এটা আমি কি বলছি? হুম, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী যে যে এইগুলো সেগমেন্ট গুলো পড়বে সেগুলো রিপোর্টেবল সেগমেন্টে নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা, তাহলে আপনারা ওই যে আপনাদের যে রিভিশন লিস্টে আপনার এর জন্য এই ম্যাথটা রাখবেন, আইএফআরএস 18 এর জন্য। আর আইএস 10 এর জন্য রাখবেন হচ্ছে আপনার যে কোনো একটা ম্যাথ রাখলে হবে, এটা দিয়ে তো ই করার দরকার নেই। আর আইএস 24 এর জন্য তো আর এত ম্যাথ আসেনি বা এত কিছু আসেনি, জাস্ট আপনারা কনসেপ্ট জেনে গেলেই হবে, বা ওই সিমার একটা ইলাস্ট্রেশন আপনারা করে যাবেন। আচ্ছা, এছাড়া আরেকটা কোশ্চেন আমরা দেখি। পার্টিসিপেন্ট নিয়ে আসতে হচ্ছে সেপ্টেম্বর 2025-এ। এই যে এখানে একটা আসছে, দেখেন এখানে আসছে কি, এটা পারবেন না? এটা আপনাদের বাড়ির কাজ, আশা করি পারবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। তো এই যে অ্যাসাইনমেন্ট, আশা করি আর তেমন প্রাইস সম্পর্কে আপনাদের কি হবে ক্লিয়ারই আপনারা। তো আজকে শেষ করি আমাদের আজকের এই সেশনের ক্লাস। আমাদের পরবর্তী